তিনি অঙ্কের মাস্টার, রসায়নে পণ্ডিত, খুব জানেন, ডিবেট এগুলো নিয়ে তার কিচ্ছু মনোযোগ নেই। তিনি বসে বসে নীল ছবি দেখছেন। বিধানসভার যে এই গুরুত্বপূর্ণ সময়টাকে নষ্ট করলো কে? শাসক দল। TTADC শব্দের উল্লেখই এখানে নেই। এটা কীর্তনের মতো সেরকমভাবে ছড়ালে হবে না। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই জানি যে রাজ্যের ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার যে অধিবেশন রয়েছে তা শুরু হয়েছে এবং শুরু হওয়ার প্রথম দিনই আমরা দেখতে পাই অনেকটাই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সেই বিষয়গুলোকে নিয়ে আজকে আমরা কথা বলতে রয়েছি। ইতিমধ্যেই বিধানসভায় আমরা উপস্থিত রয়েছি, আমাদের সাথে রয়েছেন রাজ্যের CPIM দলের যিনি রাজ্য সম্পাদক রয়েছেন জিতেন্দ্র চৌধুরী স্যার। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8-এ। নমস্কার স্যার, প্রথমেই যে বিষয়টি জানতে চাইব, আজ এই যে অধিবেশন রয়েছে সেই অধিবেশনের দ্বিতীয় দিন, আজকের দিনে এখনো পর্যন্ত জনহিতকর কি কি বিষয় তুলে ধরা হয়েছে অধিবেশনে? না, জনহিতকর সেরকম তো উঠানোর সুযোগ আসবে যখন আমরা বাজেটে কথা বলব। প্রথম দিন গেছে, আজকে দ্বিতীয় দিন। কাজে আমরা যারা বিরোধীরা আছি, বিধানসভার নিয়মাবলী অনুযায়ী আমরা এখানে যেমন প্রশ্নোত্তরের মাধ্যমে, তারপরে রেফারেন্স, কলিং অ্যাটেনশন, অ্যাডজর্নমেন্ট মোশন, এগুলোর মধ্য দিয়ে যে শাসক দলের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি বা এরকম কোনো গুরুত্বপূর্ণ বিষয় আমরা উত্থাপন আমরা করতে পারি। যেমন ইতিমধ্যে দুটি বিষয়ে আমাদের CPIM গ্রুপের তরফ থেকে একটা রেফারেন্স এবং একটা কলিং অ্যাটেনশন ইতিমধ্যে গৃহীত হয়েছে। সরকার আগামী 13 তারিখে তার জবাব দেবেন। একটা হলো যে ক্যান্সার হসপিটাল, পত্রপত্রিকাতে যে সমস্ত খবর উঠছে বা সাধারণ মানুষকে অভিজ্ঞতা অর্জন করছে, এই ক্যান্সার হসপিটাল হয়ে গেছে শাসক দলের লোকেদের একটা লুটতরাজের একটা জায়গা। এ রাজ্যের যারা মুমূর্ষ বিপন্ন ক্যান্সার রোগী, তাদের শুশ্রূষার জন্য যেখানে আরও নতুন যন্ত্রপাতি, ওষুধপত্রের ব্যবস্থা করবেন, ভালো ডাক্তার নিয়োগ করবেন, এগুলোতে চিন্তাভাবনা নেই। কিভাবে সেখানে রোগী কল্যাণ সমিতির নামে টাকা আসে, সেখান থেকে ভাগ বসানো যায়, প্রায় তার প্রতিযোগিতা। এবং অতীতে এই সরকার আসার আগে এই ক্যান্সার হসপিটালে প্রায় সম্পূর্ণ বিনা খরচে রোগীরা চিকিৎসা করতে পারতেন। এখন প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেতেই পয়সা ছাড়া সে পরিষেবা সেখানে পাওয়া যায় না। এবং এই সর্বশেষ একটা পত্রিকাতে খবর উঠেছে, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান একজন বিধায়ক, এই শহরের একজন বিধায়ক বিজেপির, তিনি নাকি প্রতি মাসে সেই টাকা থেকে 40,000 করে টাকা নিয়ে যান। কত বড় যে অপরাধ! মুমূর্ষ রোগীর টাকা, জনগণের টাকা, এই টাকা আত্মসাৎ করছেন একজন বিধায়ক। এটা আমরা উঠাচ্ছি। তারপরে কলিং অ্যাটেনশন, আজকেই আমাদের একটা কলিং অ্যাটেনশন গৃহীত হয়েছে, যদিও আমরা আরও অসংখ্য এরকম কলিং অ্যাটেনশন এবং এই কি বলে রেফারেন্স আমরা দিচ্ছি। শাসক দল তথা এই মাননীয় স্পিকার বারেই নানা অজুহাতে আমাদের এই সমস্ত বিষয়গুলি উত্থাপন করতে দিচ্ছেন না। তারপরও আজকে বহু লড়াই করে, ঝগড়া করে একটা গৃহীত হয়েছে। এটা হলো যে STGT, এই যে গত 5টা বছর যে TRBTর মাধ্যমে STGT এবং আরও অন্যান্য এই রিক্রুটমেন্টের যে সমস্ত বোর্ড আছে, হাজার হাজার ছেলে মেয়েদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে এই ভর্তির পরীক্ষা করেছি, কিন্তু এগুলোর ফলই বের হয় না, ফলই বের করে না। তো এগুলি আমরা উঠাচ্ছি। তাছাড়া বাজেট পেশ হয়েছে গত 7 তারিখে, আজকে আলোচনা শুরু হবে। আমরা এবার বাজেটে দেখা গেল যে আমাদের রাজ্যের যে সিংহভাগ মানুষ
যে সেক্টর দ্বারা উপকৃত বা যে সেক্টরে তাদের জীবন জীবিকা নির্বাহিত হয় এটা হলো কৃষি। কৃষিতে বরাদ্দ কমিয়ে দিয়েছে, রেগাতে বরাদ্দ কমিয়ে দিয়েছে, সার, ঔষধ, তার কীটনাশক এগুলির কোনো হদিশ নেই, সরকারের কোনো নিয়ন্ত্রণ সেখানে নেই। শুধু যে চটকদারি, যে দিল্লিতে যেমন প্রাইম মিনিস্টার অমুক যোজনার নামে এখানে এখন বাজেটের বই খুললেই দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী অমুক যোজনা। কিভাবে কিছু চটকদারি স্লোগান দিয়ে মূল সেক্টরগুলো, যেমন কৃষিতে বরাদ্দ কমেছে, স্বাস্থ্যে বরাদ্দ কমেছে, গ্রামোন্নয়নে বরাদ্দ কমেছে, শিক্ষাতে বরাদ্দ কমেছে, তাহলে কি রইল? কিন্তু তাদের কিছু লোকের ভোট প্রচার, তাদের ব্যক্তিগত ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য জনগণের পয়সা খরচ করে লাখো কোটি টাকায় শুধু ফ্ল্যাক্স ছাপানোর জন্য যেসব সুযোগগুলি আছে এগুলি করছে, আমরা এগুলি তুলে ধরব। তার সাথে আছে হলো যে রাজ্যের আইন শৃঙ্খলা, গণতান্ত্রিক ব্যবস্থা বা এইগুলি ভেঙে পড়া। আইন শৃঙ্খলা তো নেই, থানাগুলি কাজ করছে না, যারা এই চাঁদাবাজ, তুল্লাবাজ এরা গ্রেপ্তার হয় না, হলেও জামাই আদরে এদেরকে এই রেখে দেওয়া হয়, কোনো ধারা দেওয়া হয় না, এরপরে ছাড় পেয়ে যায়। তো এই সমস্ত বিষয়ে এই রাজ্যের মধ্যে যে একটা হযবরল অরাজকতা চলছে, আমরা এগুলি তুলব। এবং এই বাজেটে এরা যে গুজামিল দেখাচ্ছে, এটা অন্তঃসার শূন্য, উদ্দেশ্যবিহীন, এটা খোকলা বাজেট পেশ করছে, এটাকে আমরা সম্পূর্ণ আরও খোকলা করে আমরা দেব। এটাই আমরা চেষ্টা করছি। এই বিধানসভাতে হয়তো এই তোমাদের চ্যানেলও মানুষ দেখছে যে ভাবে কথা বলার সুযোগ বন্ধ করে দিচ্ছে নানাভাবে, তার মধ্যে দাঁড়িয়েও আমরা চেষ্টা করব আপ্রাণ কীভাবে ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষের কথা তুলে ধরা যায়। আমরা দেখতে পাচ্ছি এই যে একটা অভিযোগ রয়েছে যে বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে না অধিবেশনে। শুধু আপনি নয়, বিরোধী পক্ষের অন্যান্যরাও বলছেন। কাল আমরা দেখতে পাই কংগ্রেসের যিনি নেতৃত্ব রয়েছেন সুদীপ রায় বর্মন, তিনিও বলেন যে মাইকের নাকি সাউন্ড বন্ধ করে দেওয়া হয়। তবে কি মনে হয়, আমরা জানি যে বিরোধী মানেই সেখানে সরকার পক্ষের ভুল ত্রুটি তুলে ধরা, যদি বিরোধী পক্ষকেই কথা বলতে না দেওয়া হয়, এটা কি ধরনের অধিবেশন চলছে আপনার মনে হয়? সেটাই তো বলছি। যেমন বিধানসভা চালানকে যিনি স্পিকার আসনে বসেন, মাননীয় স্পিকার বা ডেপুটি স্পিকার বা প্যানেল অফ চেয়ারম্যান যিনি সেখানে বসেন, যিনি প্রিসাইডিং অফিসার, কিন্তু দেখা যায় একসাথে ট্রেজারি বেঞ্চের 4টা মাইক খোলা থাকে। আমরা যদি কোনো যে অযৌক্তিক, অসংসদীয়, নিয়ম বহির্ভূত কথা বলি, চেয়ার থেকে আমাদের বলবেন যেন আপনার এটা ঠিক না, আমাদের বক্তব্য তিনি এক্সপান্স করবেন। কিন্তু দেখা যায় ট্রেজারি বেঞ্চের একসাথে 4টা মাইক বাজছে, আর আমাদের মাইকগুলি এগুলো মানে অন করছে না। এটা এক ধরনের একেবারে সম্পূর্ণ মানে অটোক্রেসি চলছে এখানে। ট্রেজারি বেঞ্চে বসে স্পিকারকে নির্দেশ দেওয়া হচ্ছে, যদিও এটা মাননীয় স্পিকারই তার আসনের মর্যাদা রক্ষা করার জন্য ভূমিকা নেওয়ার কথা, কিন্তু দুর্ভাগ্য আমরা দেখি স্পিকারের তরফ থেকে উদ্যোগ নেই। আরেকটা বিষয় হলো, আমরা বিরোধীরা যখন কোনো প্রশ্ন তুলব, কোনো গুরুতর প্রশ্ন, তার জবাব কে দেবেন? লিডার অফ দ্য হাউস। এটা আরেকজন জুনিয়র মন্ত্রী না। কিন্তু দেখা যায় মাননীয় মুখ্যমন্ত্রীও তিনি নির্লিপ্ত, তিনি আরেক দিকে চেয়ে থাকেন। আর এই সুযোগ নিয়ে অন্য কেউ এসে তিনি বলে যান। আমার মনে হয় না ভারতবর্ষের কোনো বিধানসভাতে এরকমভাবে যে কাজটা, যে দায়িত্ব, যে নেতৃত্ব যার প্রতিপালন করার কথা, সেই জায়গায় অন্য কেউ, এটা তো এক ধরনের যে হাউসকে অপমান করা, গণতান্ত্রিক ব্যবস্থাকে অমর্যাদা
এই আসনে ঠেলে দেওয়া, এবং এটা সুখকর নয় যে লিডার অফ দ্য হাউসের ভূমিকা আর একজন কেউ করবেন যার এখানে এখতিয়ার না, বলার কোনো কথাই না। ত্রিপুরা বিধানসভায় এটা ঘটছে, এটা খুবই দুর্ভাগ্যের এই বিধানসভার এবং সারা রাজ্যের জন্য এবং গণতন্ত্রের জন্য। আমরা দেখতে পাই যে বিধানসভার অধিবেশনের প্রথম দিন যিনি বিধায়ক রয়েছেন যাদবলাল নাথের বিষয়টিকে নিয়ে অনেকটাই চওড়া হয়ে ওঠে বিরোধীরা, কিন্তু সেখানে প্রশ্ন রয়েছে যে সেদিন বাজেটও পেশ করা হয় 27,654 কোটি টাকার বাজেট, এবং তার মধ্যে আমরা দেখতে পাই 611.3 কোটি টাকারই ঘাটতি রয়েছে, কিন্তু সে বিষয়ে আমরা সেদিন বিরোধী পক্ষকে আমরা চওড়া হতে দেখিনি, বা বিরোধী পক্ষকে শুধুমাত্র বিধায়ক যাদবলাল নাথের বিষয়টিতেই থাকতে দেখি। তবে কি বাজেট সঠিক বলে আপনাদের মনে হয়েছিল সেদিন? না 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 না, বাজেটের উপর তো সেদিন তো আর যখন এই বাজেট পেশ হচ্ছে তখন তো আমাদের কথা বলার সময় না, আজকে থেকে শুরু হবে। আশা করি তোমাদের চ্যানেল আমাদের বক্তব্য কভার করবে যে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন এটা কতটুকু অন্তঃসার শূন্য, একেবারে অঙ্ক দিয়ে, যুক্তি দিয়ে, তথ্য দিয়ে আমরা তুলে ধরব। শুধু একটা রঙিন বই ছাপানো হলো, এই যে এবার বাজেটের বই কি সুন্দর রঙিন বই ছাপানো হয়েছে, ভালো ভালো কথা কিছু লাল, এতে রকম ফের কিছু হয় না। এই যে বাজেটের এই বাজেট অ্যাট এ গ্ল্যান্স, যারা অর্থনীতি বুঝেন, পড়াশোনা করেন, একটু গেলেই বুঝবেন যে কিভাবে অঙ্কের জাগলারি করা হয়েছে, মানে গুজামিল। আর ওই ইয়ের সময়তে, কীর্তনের সময়তে যে কিছু বাতাসে ছুড়ে দেওয়া হয়, কারোর মাথায় পড়লো, কারো জ্যাবে গিয়ে ঢুকলো, কারো হাতে পড়লো, কেউ এলো। হ্যাঁ, কীর্তন, তারপরও কীর্তন এইভাবে হয়, কারণ কীর্তনে শুধু মানুষ প্রসাদ খেতে আসেন না, ভক্তপ্রাণ মানুষ তার বিশ্বাস থেকে সেখানে আসেন যে কীর্তনে এই বাতাসা এক টুকরো পেলেও তার জন্যই। কিন্তু বাজেট একটা রাজ্যের মানুষের মানে ভালো মন্দ করা, আর কীর্তনের প্রসাদ তো এক না। এটা কীর্তনের মতো সেরকমভাবে ছড়ালে হবে না। যে এ রাজ্যের অর্থনীতির যে প্রধান স্তম্ভ কৃষি, যে কৃষিক্ষেত্রে ত্রিপুরাজ্যের 70% বেশি মানুষ তার জীবন জীবিকা নির্ভরশীল, তার হাল কি, তার চেহারা কি, তো বাজেটে ফুটে উঠবে কৃষি। এই আমাদের রাজ্যটাকে যদি আগামী দিন এগিয়ে নিয়ে যেতে চাই আমরা, আমাদের ম্যান পাওয়ার, হিউম্যান রিসোর্স, বিশেষ নতুন প্রজন্ম, তার শিক্ষা সংস্কৃতিকে ঠিক সেরকমভাবে তুলে ধরতে হবে। এই বইয়ে কিছুই নেই, কিছু ঘোষণা। তারপর সার্বিকভাবে যদি গণতন্ত্র যদি কাজ না করে, তাহলে ভোট প্রহসন হবে, মানুষ গণতান্ত্রিকভাবে তার বক্তব্য বলতে পারবেন না, যেটা গত 5টা বছরে। এই সমস্ত ক্ষেত্রে কিভাবে এগুলোকে শক্তিশালী করা, কিচ্ছু বক্তব্য নেই। কাজে সেদিন যখন বাজেট প্লেস হচ্ছিল তখন আমাদের বলার সময় না, কিন্তু আমরা বাধ্য হয়েছি এই সময়েতে হইচই করার জন্য। কেননা যে যাদবলাল নাথ, যাকে পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ সাংঘাতিকভাবে তার গুণগান কীর্তন করছিলেন, তিনি অঙ্কের মাস্টার, রসায়নে পণ্ডিত, খুব জানেন। দেখা গেল সেই রসায়নে পণ্ডিত, অঙ্কের মাস্টার, তিনি পরপর 3টা দিন হাউস হয়েছিল তার রাজ্যপালের ভাষণ, তার উপরে ধন্যবাদসূচক আলোচনা, ডিবেট, এগুলো নিয়ে তার কিচ্ছু মনোযোগ নেই। তিনি বসে বসে নীল ছবি দেখছেন। সারা দেশের সামনে এই ত্রিপুরাজ্যের মানুষ, ত্রিপুরা বিধানসভার মাথা হেড হয়ে গেছে। কিন্তু 3টা মাস চলে গেল মাঝখান দিয়ে, স্পিকারের তরফ থেকে
দলের তরফ থেকে, বিরোধী দলের এই লিডার অফ দ্য হাউসের তরফ থেকে একটি তো শব্দ করা হলো না। আমাদের একজন মাননীয় সদস্য, তিনি এথিক্স কমিটির মেম্বার, বিলোনিয়ার ঋষ্যমুখের প্রতিনিধি অশোক মিত্র, তিনি চিঠি লিখলেন। সে চিঠি জবাব দেওয়া হলো তাকে যে না, এরকম কোনো তথ্য প্রমাণ নেই। আরে সারা দেশের চ্যানেলে চ্যানেলে, সমস্ত পত্রিকাতে, সোশ্যাল মিডিয়াতে এত হলো, আর এখানে বলছেন যে না আমি শুনিনি। অর্থাৎ সারা দেশ শুনল, শুধু ত্রিপুরার বিজেপির বা দেশের বিজেপি শুনল না। স্বাভাবিক, আমরা সেদিন এটা নিয়ে আওয়াজ তুলতে আমরা বাধ্য হয়েছি। কিন্তু তারপরও যে স্পষ্ট শাসক দলের থেকে কিছু বলা হলো না যে আমরা এর বিরুদ্ধে তদন্ত করব, তাকে বহিষ্কার করব, নিন্দা জানাবো। আমরা এটুকু বলেছি তাকে টোকেন হলেও পানিশমেন্ট দেওয়া হোক, নিন্দা প্রস্তাব নেওয়া হোক, এটাও করলো না। তো বিধানসভার যে এই গুরুত্বপূর্ণ সময়টাকে নষ্ট করলো কে? শাসক দল। বাজেট তো সেদিন আমরা এই প্রতিবাদ করলেও এমন নয় যে বাজেটের কথা বলবো না। বাজেটের প্রত্যেকটা দাড়ি কমা শব্দ উপরে আমরা সে কথা বলব, এবং দেখা যাবে এই ক্ষেত্রেতেও কতটুকু তারা সহ্য করতে পারবে আমি জানি না। কাজেই আমরা, জনগণ আমাদেরকে পাঠিয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ জনগণের ভোট আমাদের পক্ষে। আমরা বিরোধী হলেও, তারা শাসক দল হলেও এরা মাইনরিটি, আমরা মেজরিটি। শুধু আমাদের যারা ভোট দিয়েছে তাদের কথা না, এই রাজ্যের 40 লক্ষ মানুষের বক্তব্য তুলে ধরার দায়িত্ব আমাদের, আমরা নেব। তারা যতই হল্লা করুক, যতই মাইক বন্ধ করার চেষ্টা করুক, কিছুতে রুখতে পারবেন। আমরা প্রথম দিনের অধিবেশনে বেশ কিছু বিষয় দেখতে পাই। প্রথমত আমরা দেখতে পাই যিনি কংগ্রেসের বিধায়ক রয়েছেন সুদীপ রায় বর্মন, তিনি গঙ্গা জল ছিটায় সেখানে পবিত্র করার জন্য বিধানসভাকে। দ্বিতীয়ত আমরা দেখতে পাই সেখানে বিরোধী ত্রিপুরা মথা দলের যারা বিধায়করা ছিলেন তারা বিরোধিতায় টেবিলের উপর চড়ে বসে। এবং তৃতীয়ত আমরা দেখতে পাই যে 5 জন বিধায়ককে বহিষ্কার করা হয়। তাছাড়াও মন্ত্রীবর্গকে আমরা দেখতে পাই অপশব্দ ব্যবহার করতে। সে বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? এগুলি না হওয়াটাই বাঞ্ছনীয় ছিল। এভাবে টেবিলের উপরে ওঠা এবং কিছু শব্দ প্রয়োগ হয়েছে, এটা না হলেই ভালো হতো। কিন্তু কেন হলো? কে প্ররোচিত করলো? শাসক দল যদি শাসক দলের মতো যদি তাদের আচরণ হতো এবং জনগণের আওয়াজ শুনতো, এই ঘটনাগুলি ঘটতো না। কাজেই পরোক্ষভাবে এটা শাসক দলে দায়ী। তাদের বদান্যতাতে, তাদের পাপের কারণে আজকে আমাদের এই বক্তব্যগুলো বলতে হচ্ছে। এবং কোনো কোনো ক্ষেত্রে এরকম যে অবাঞ্ছিত কিছু ঘটনা হচ্ছে, এগুলি না হলেই ভালো হতো। কেন সাসপেনশন হবে? কেন আবার উইথড্র করতে হবে? তো এটা এর জন্য দায়ী তারা। কাজেই তারা আগামী দিন শাসক দল সংযত হোক, জনগণের ইচ্ছা অনুযায়ী এরা নিজেদেরকে শুধরাক, এই জাতীয় কোনো ঘটনাই ঘটবে না। আমরা দেখতে পাই এডিসি এলাকায় নানান সমস্যা বর্তমানে সৃষ্টি হয়েছে। সরকারি কর্মচারীরা বলছেন যে সঠিক সময়ে তারা তাদের বেতন পাচ্ছেন না। এবং এই বিষয়ে যখন আমরা মহারাজা অর্থাৎ ত্রিপুরা মথার যিনি সুপ্রিমো রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে কথা বলি, তিনি বলেন যে এই অধিবেশনেও নাকি শুধুমাত্র 2% দেওয়া হয়েছে এডিসি এলাকার জন্য। সেটা সরকারি কর্মচারীদের বেতনেই চলে যাবে। এডিসি এলাকার উন্নয়নের জন্য কি দিচ্ছে সরকার, সেক্ষেত্রে প্রশ্ন তুলেছে। এবং মুখ্যমন্ত্রীকে আমরা দেখতে পাই তিনি বলেন যে এডিসি এলাকার জন্য যতটুকু অর্থ বরাদ্দ করা হচ্ছে তা সাফিসিয়েন্ট। এ বিষয়ে কি বলবেন? আমি সে কথাটাই বললাম, আমি হাউজে বলবো, তোমাকে এত বিস্তৃত কথা বলতে পারবো না। তোমাকে শুধু বলবো আমি, এই যে বাজেট ভাষণ হয়েছে, স্পিচ, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট একটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারের অধীনেই হলো 3টি এডিসি। এই 3টি এডিসি শব্দের উল্লেখই এখানে নেই। আর ওরা বলছে এডিসির জন্য এই কাজ করে ফেলেছি, সেই কাজ করে ফেলেছি।
তো এই হলো এই বিজেপি, অর্থাৎ এরা মনে করে যে নির্বাচনের সময়তে আমরা অসত্য কথা বলবো, জনগণকে প্রলোভনে পা দেব, কর্মচারীকে, শিক্ষক, এই বেকার যুবকদেরকে, কৃষকদেরকে, এবং এখন বাজেটের মধ্যেও এই সমস্ত জুমলা তথ্য, জুমলা কথা এগুলি আসছে। তো এগুলি হবে, বিধানসভাতে হবে, সবটা তো তোমাকে বলতে পারবো না এখানে, তথ্য দিয়ে আমরা এগুলি একটার পর একটা তুলে ধরবো। একেবারেই শেষ মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেহেতু গুরুত্বপূর্ণ সময়ে আমরা উপস্থিত হয়েছি, তো সেখানে আমরা জানতে চাইবো যে এই যে ত্রিপুরা মথা দলের যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি, সেই দাবিটি আইনত দিক থেকে বা ভৌগোলিক দিক থেকে, সমস্ত দিক থেকে আপনি কতটুকু সাপোর্ট করেন বা সেটা কতটুকু হতে পারে? ভালো প্রশ্ন করেছো। প্রথম দিন নিশ্চয়ই তোমাদের ক্যামেরা ছিল। সেদিন ত্রিপুরা মথার তরফ থেকে এরকম একটা রেজুলেশন ছিল, এই হাউস গ্রেটার ত্রিপুরাল্যান্ড গঠনের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে প্রস্তাব পাঠাক। তো স্পিকার এটা নাকচ করে দিয়েছে। এটা অন্যভাবে নাকচ করতে পারত, অর্থাৎ পলিটিক্যালি, বরঞ্চ এই আলোচনাটা করতে দিয়ে কেন ত্রিপুরাল্যান্ড ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রযোজ্য, মানে এটা যুক্তিযুক্ত না, এটা মানুষ আরও জানত। যাই হোক, এটা বাতিল করে দেওয়ার পর সেদিন আমাদের একটা রেজুলেশন ছিল। সেই রেজুলেশন হলো 125th অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, যেটা গত 4.5 বছর ধরে পার্লামেন্টে স্ট্যান্ডিং কমিটি সমস্ত পাশ করার পর মুখ পড়ে আছে। এবং সেই আলোচনাতে আমরা দ্ব্যর্থহীনভাবে যুক্তি সহকারে এডিসির জন্য কি হওয়া দরকার বলেছি, এবং এটাই সমাধান। এই সমাধান যদি হয় তাহলে গ্রেটার ত্রিপুরাল্যান্ড যারা করছে এরা করবে না, এবং পক্ষান্তরে ত্রিপুরা মথার লোকরাও আমাদের এই যুক্তিকে মেনে নিয়েছেন। কাজেই গ্রেটার ত্রিপুরাল্যান্ড সমর্থন করার প্রশ্নই ওঠে না, এটা অবাস্তব, অযৌক্তিক, ত্রিপুরা রাজ্য মানে এ না। কিন্তু সাংবিধানিকভাবে আমরা এডিসিকে উন্নীত করা, মানে শুধু এডিসি না, সার্বিকভাবে রাজ্যের বিকাশে আমরা সেদিন যেরকমভাবে তুলেছি, এটাই আগামী দিনের জন্য এই রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম লক্ষ্যবস্তু হওয়া দরকার। রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা? রাজ্যবাসীর উদ্দেশ্যে বলবো, যেই সরকার গণতান্ত্রিক ব্যবস্থাতে সংখ্যালঘিষ্ঠ ভোট হলেও তারা ক্ষমতা এসছে, কিন্তু তাদের চরিত্র শুধরায়নি, পাল্টায়নি। কাজে গণতান্ত্রিকভাবে তারা যতই রক্তচক্ষু দেখা, যতই গুন্ডা মস্তান দিয়ে মানুষকে দাবি রাখার চেষ্টা করুক, রাস্তায় নামতে হবে। আগামী 12 তারিখে কৃষক সভা, খ্যাতমজুর ইউনিয়ন এবং গণমুক্তি পরিষদ এ রাজ্যে কৃষকদের জমিয়াদের দাবি নিয়ে আসছে। আমি আহ্বান জানাবো যে সেদিন আমাদের এই আন্দোলনকে সফল করার জন্য সবাই এগিয়ে আসুন। এবং শুধু তা নয়, এই বাজেটের মধ্যে যেভাবে এ রাজ্যে মানুষকে ঠকানো হচ্ছে, প্রতারণা করা হচ্ছে, তার বিরুদ্ধেও আমাদের এই রাজ্যের মানুষ সোচ্চার হবে। অসংখ্য ধন্যবাদ স্যার, এতটা গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের এখনকার এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস দেখতে চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। নমস্কার।